তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত, জরুরি সেবা চালু, সারা দেশে দিনভর ভোগান্তি, কক্সবাজারে এক শিশুর মৃত্যু। পরীক্ষার জন্য আসছি, এখন আসছে দেখি সব বদ্ধ। আমার বাবার নিয়ে আসছে, আমার বাবা নিঃশ্বাস ছাড়তে পারতেছে না কোনোভাবে। আমার বাবার দেখ কতগুলো হাসপাতালে গিয়েছি। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে হওয়া সমঝোতা পুনর্বিবেচনা করবে সরকার। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা। এক ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, মন্তব্য তারেক রহমানের। এক বছরে বিদ্যুৎ খাতে ৩৫,০০০ কোটি টাকা লুট করেছে হাসিনা সরকার, অভিযোগ ক্যাবের। অপরাধীদের তালিকা প্রকাশের দাবি। এই জ্বালানি অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনাটা খুবই জরুরি। সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মচারীদের। শেষ দিনে দুদকে হিসাব দিলেন বেনজির মতিউর, আরো ২ সাবেক মন্ত্রী সংস্থাটির জালে। বন্যায় শেষ সম্বল খুইয়ে দিশেহারা বাসিন্দারা, বিশুদ্ধ পানির অভাব সহ নানা সংকট, ঘুরে দাঁড়াতে পুনর্বাসনের সাথে বাঁধ নির্মাণের দাবি। এবং লিটনের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে স্বস্তিতে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা, ২১ রানে পিছিয়ে টাইগাররা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাত ১২টার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আসিফ টিপু। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দিনভর রোগী ভোগান্তি শেষে কমপ্লিট শাটডাউন স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আর মারধরের ঘটনায় মামলা হয়েছে শাহবাগ থানায়। কেউ মুমূর্ষু রোগী নিয়ে শুয়ে আছে হাসপাতালের মেঝেতে, কেউ ভাঙা পা নিয়ে অপেক্ষায় অপারেশনের। রোগী দেখানোর জন্য টিকিট কাউন্টারে ঘুরেও কোনো কুলকিনারা পাচ্ছেন না স্বজনরা। ছোট শিশু নিয়েও বিপদে অনেক অভিভাবক। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি চত্বরের চিত্র এটি। শনিবার সহকর্মী চিকিৎসকদের মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে কর্মবিরতিতে যায় ঢাকা মেডিকেলের ডাক্তাররা। এমন অবস্থায় দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছেন অসহনীয় দুর্ভোগে। আমার বাবা নিঃশ্বাস দিতে পারতেছে না, এই জন্য কে দায়ী হবে? কেন তারা মারামারি করবে? আমরা সাধারণ মানুষ কি করেছি তাদের? আজকে রবিবার ডেট দিছিল, আজকে আসছি এখানে ভর্তি হওয়ার জন্য। আইসা দেখি যে ডাক্তার নাই চেম্বারে। বা পরীক্ষা দিছে 10টার মধ্যে সব দিয়ে ওকে করছি। এখন আমার অপারেশন নিব না নিব, আজকে ডেট দিল হইলে আজকে আমরা ডাক্তার পাইতেছি না। আইসি ভাড়া গিয়ে ৪,০০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে, আবারই গাড়ি ভাড়া দিয়ে যাম, আমি আবার গাড়ি ভাড়া দিয়ে আমি এটা ফার্ম করি। এমন অবস্থায় সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্য উপদেষ্টা। চিকিৎসকদের আহ্বান জানান কাজে ফেরার জন্য। অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। পরে তিনি ঢাকা মেডিকেলে আন্দোলনরতদের সাথে বৈঠকে বসেন। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসকরা তাদের শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে। আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি, প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে। যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। এদিকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আর ঢাকা মেডিকেলে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
নিঃসচার ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চিকিৎসকদের ডাকা শাটডাউনে দেশের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালে দিনভর ছিল ভোগান্তি। কক্সবাজারে ডাক্তারের অনুপস্থিতিতে এক শিশুর মৃত্যু হয়েছে। ডাক্তার না পেয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকায় সহকর্মীর উপর হামলার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। চিকিৎসক নার্সদের কর্মবিরতিতে অচল হয়ে পড়ে কক্সবাজার 250 শয্যার সদর হাসপাতাল। ধর্মঘট শুরুর 1 ঘন্টার মধ্যে মারা গেছে এক শিশু। চট্টগ্রামে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনে আইসিইউ ও সিসিইউ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ। জরুরি বিভাগ বন্ধ করে দেয় চরম বিপাকে রোগীরা। আমাদের বলতেছে ওনারা চিকিৎসা করবে না। আমাদের 2-3 জন এরকম সবাইকে অপারেশন করায় না। শাটডাউন চলছে রংপুরেও, তবে স্বাভাবিকভাবেই চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। একজন চিকিৎসক হিসাবে আমার ভাইয়ের উপরে, আমার সহকর্মীর উপরে এই হামলার প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতা বোধ করছি। বরিশালে চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে, তবে হামলার নিন্দা জানিয়েছে চিকিৎসকরা। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা কার্যক্রম চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের আদালত থেকে নির্দেশনা পেলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা ভারতই বলতে পারবে। জানান, গত সরকারের সময় ভারতের সাথে হওয়া সমঝোতাগুলো দেশের স্বার্থ রক্ষা করা হয়েছে কিনা তা পুনর্বিবেচনা করবে সরকার। এ মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক, আর তাতে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। মূল বৈঠকের বাইরে আর কোন কোন নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে তা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। ভারতের সাথে গত সরকারের করা সমঝোতা স্মারক, বিশেষ করে রেল করিডোর ইস্যুতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তখন থেকেই। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়গুলো পুনর্বিবেচনা করবে বর্তমান সরকার। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করা হয়েছে সেটা আমরা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ নিয়েও প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আপনারা ভারতের দিকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তারা। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। মানে দিতেই হবে এমন কোনো, ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার। মিয়ানমারের চলমান অস্থিরতায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশ আরো সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। আগামী দিনে সঠিক রাজনীতি দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি, এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেবেন তারা। বিএনপির অন্য নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কৃতিত্ব নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। আর দলের নেতাকর্মীরা চান অনুপ্রবেশকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান। ৪৭ বছরে পা রাখল জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। গেল ১৭ বছরের দুঃশাসনের ধকল কাটিয়ে রাজনীতির মুক্ত বাতাসে বিএনপি নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন তাই রাজধানীর চন্দ্রিমা উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। রবিবার ১১টার দিকে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব। পরে বলেন, আগামী দিন হবে স্বচ্ছ ও সুন্দর রাজনীতির। সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি, এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। এদিকে বন্যায় নিহত মানুষের স্মরণে নয়াপল্টনে মিলাদের আয়োজন করে বিএনপি। এতে দলটির নেতারা বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে ১৫ বছর ধরে আন্দোলন করেছে বিএনপি, সেই অবদান ভুলিয়ে দিতে চায় একটি চক্র। ছাত্র জনতার আন্দোলন
এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ। গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে, তার মধ্যে 3 জন সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 6 দিনের বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হলেও বন্যার কারণে তা বাতিল করে দলটি। সেই অর্থ দেওয়া হয়েছে বানভাসীদের হাতে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়। তারেক রহমান বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, যা বুঝতে না পারলে ছিটকে পড়তে হবে বলেও মন্তব্য করেন তারেক জিয়া। বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠনমূলক ব্যয় রোধ করে ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণে সুবিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ক্যাবের নীতি নির্ধারকরা বলেন, গত 1.5 দশকে এই খাতে যে লুটপাট দুর্নীতি হয়েছে তার সাথে জড়িতদের জ্বালানি অপরাধী ঘোষণা করে তালিকা প্রকাশ করতে হবে। 2010 সালের বিদ্যুৎ ও জ্বালানি আইন বাতিল করার দাবি জানান তারা। বিইআরসিকে শক্তিশালী করারও পরামর্শ দেয় ক্যাব। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া বিগত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। তথ্য বলছে 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 3 টাকা 73 পয়সা, যা বর্তমানে 8 টাকা 95 পয়সা। গ্যাসের 2 চুলার মাসিক বিল ছিল 450 টাকা, যা এখন 1080 টাকা। এছাড়া প্রকল্পের নামে লুণ্ঠন হয়েছে হাজার হাজার কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় ব্যবসায়ীদের সুবিধা প্রদানকে দায়ী করছেন বিশ্লেষকরা। রোববার ক্যাবের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তারা। তারা কত মুনাফা রাখে, সরকার কত রাজস্ব পায়, তারপরে তারা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত লস দেখিয়েছে, টেকনিক্যাল লস, যে সমস্ত ব্যয় সংযোজন করে মূল্যহান নির্ধারণ করেছে, সমস্ত কিছু তারা আড়াল করেছে। এ খাতে লুণ্ঠন প্রতিরোধে জ্বালানি খাত সংস্কার চায় ক্যাব। দুর্নীতিবাজ ও লুণ্ঠনকারীদের জ্বালানি অপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের দাবি করেন বক্তারা। যারা এত বছর লুটপাট করেছেন তাদের হোয়াইট পেপার আমরা চাই। তাদের নামগুলো আমরা যেরকম বলছি সেটা রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিহ্নিত করবে। এই জ্বালানি অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনাটা খুবই জরুরি। বিগত সরকার দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান পাশ করে 2010 সালে। এই আইন বাতিলের দাবি জানায় ক্যাব। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যায় ও অযৌক্তিক ব্যয় কমাতে একটি স্বাধীন কমিশন চায় তারা। জ্বালানি খাত সংস্কার প্রস্তাব প্রণয়নের জন্য একটি জ্বালানি খাত সংস্কার কমিশন চাই। লুটপাট আর দুর্নীতি করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করেছে বিগত সরকার। সেসব প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানদের অপসারণ করার দাবি করে ক্যাব। বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনায় মন্ত্রণালয়ের কর্তৃত্বের অবসান চাই। আমরা তুলতে পারি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত 24 আগস্ট স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী 1 সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। 2 দফায় সময় বৃদ্ধির পর শেষ দিনে দুদকে সম্পদ বিবরণী জমা দিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির ও এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এদিকে গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
আর নতুন করে সংস্থাটির জালে জড়িয়েছে বিগত সরকারের সাবেক 2 মন্ত্রী। সময়ের আলোচিত দুর্নীতিবাজ আইজিপি বেনজির আহমেদ। ইতোমধ্যে বেনজিরের প্রায় 700 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব সহ বিভিন্ন সম্পদে খোঁজ পেয়েছে দুদক। একইভাবে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অন্তত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসর্ট, পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক, যার ভিত্তিতে মামলার যখন প্রস্তুতি নিচ্ছে ঠিক তখন 36 দিন আগে জারি করা সম্পদের নোটিশের জবাব দিল বেনজির মতিউর। এদিন নতুন করে বিগত সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিচ্ছে। ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। এই অভিযোগগুলির প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এই অভিযোগটির বিষয়ে প্রকাশ্যে অনুসন্ধান করার জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে ঘুষ গ্রহণ ও বিদেশে পাচার সহ বিভিন্ন অভিযোগে সাবেক এনএসআই মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি.এম. জুবায়েরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আর বস্তায় করে ঘুষ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। 4 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান। একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বার্তায় কথা জানানো হয়। বলা হয় 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এর আগে গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। রাতের সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেই সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটল। শেখ হাসিনা পালিয়েছে। লড়াই যেখানে জীবন বাঁচানোর, দুমুঠো ভাত সেখানে রীতিমতো বিলাসিতা। থাকার জায়গা নেই, ঘুমাবো যে সেই স্থানটুকু পানিতে পরিপূর্ণ। ঘর সেচছেন, সেখানে থাকার ব্যবস্থা করেছেন, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা।
ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন। স্পিড লিমিট মেনে গাড়ি চালান। অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকুন। ঘন ঘন লেন পরিবর্তন করবেন না। অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন। উল্টো পথে যে কোনো যানবাহন চলাচল থেকে বিরত থাকুন। মহাসড়কে ধীর গতির মোটরযান চালাবেন না। রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। লক্ষ্মীপুরের রহমতখালী নদী পাড়ে শতাধিক বাসিন্দার ঘর ভেসে গেছে বন্যায়। সে সম্বল খুইয়ে দিশেহারা খেজে খাওয়া এসব মানুষ। কোথায় মিলবে মাথা গোজার ঠাই? সংসারই বা চালাবেন কিভাবে? জানা নেই তার কিছুই। স্বাভাবিক জীবনে ফিরতে পুনর্বাসনে সহায়তা চান তারা। একই সাথে দাবি বাঁধ নির্মাণের। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির রিপোর্ট। চোখের সামনে 3 পুরুষের ভিটে নিমিষে শেষ। তখনও নির্বাক বসে তাহেরা বেগম জীবন সায়ান্নে মুখোমুখি নতুন এক যুদ্ধের। চোখের জলে বর্ণনা দিলেন ঘর ভেসে যাওয়ার বেদনাতুর সময়ের। পাশেই দিশেহারা তাহেরা বেগমের ছেলে হারুনুর রশিদ। 4 মেয়ে আর বৃদ্ধ মাকে নিয়ে কোথায় ঘর বাঁধবেন জানেন না কিছুই। মনে করেন 22 জমিন ভাঙে চলে গেছে, আরো আগে ভাঙছে, ওগুলো তো ধরি না এখন। বর্তমানে এটা ছিলাম, এটা 10 দিনের ভিতরে চলে গেল। এমনিতে নদী থেকে খাল হয়েছে রহমতখালী, কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বানের জল এসেছে এ পথেই। আর তাতেই লক্ষ্মীপুরের মধ্যকালীর চরের তাহেরা বেগমের মতো এমন শতাধিক পরিবার গত কয়েকদিনে খুঁয়েছেন সর্বস্ব। এমনই একজন মিজানুর রহমান। উঠোনে থাকা শেষ সম্বল গাছ কেটে কিছু সঞ্চয়ের চেষ্টা তার। মাথা গোজার জায়গা পেতে চাইলেন সহায়তা। আম গাছ, বিভিন্ন গাছও গেছে, কিছু লইতাম হয়েছে, কিছু চলে গেছে নদীতে। আমরা পরের ঋণ মাথায় নিয়ে এখন রাস্তার মধ্যে পড়ে রয়েছি। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? আমাদের তো আর কোনো পথ নাই। লক্ষ্মীপুরে এমন ছোট বড় 72টি নদী খাল দখল দূষণে বিপর্যস্ত। ফলে বন্যার পানি নামার পরিবর্তে উল্টো নদীকে ঘিরেই নানামুখী সংকট এলাকাবাসীর। বন্যার জলে আগ্রাসী রূপ নেয়া এই নদী যেভাবে মানুষের ভিটেমাটি কেড়ে নিচ্ছে, তাতে অচিরেই বিলীন হতে পারে এই জনপদ। দ্রুত শক্তিশালী বাঁধ নির্মাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা কিছুটা স্বস্তি দিতে পারে নদীপাড়ের বাসিন্দাদের। হাসান ওয়ালি, নিউজ 24, মধ্যকালীর চর, লক্ষ্মীপুর। বন্যার সঠিক কারণ জানতে নোয়াখালী এবং ফেনীতে গণশুনানি শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে কথা জানান তিনি। প্রশাসনিক পর্যায়ে কথা বলেই চূড়ান্ত করা না হয়, এই প্রকল্পগুলোর যারা উপকারভোগী তাদের সাথে, সেই জনগোষ্ঠীর সাথেও যেন কথা বলা হয়। এবং এখন যেহেতু তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে, তাদের সাথেও যেন একটু কথা বলি। এটা যেন বটম আপ হয়, এটা যেন টপ ডাউন না হয়, যে আমরা একটা প্রকল্প আমাদের মাথায় আছে ওটাই বলে দিলাম, তা যেন না হয়। একটা কনসালটেশন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বন্যা পরবর্তী সময়ে বন্যা দুর্গত এলাকাগুলোতে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে কথা জানান তিনি। যে সকল বন্যা দুর্গত উপজেলাগুলো আছে সেখানে আমরা 3 মাস ব্যাপী স্পেশাল ওএমএস চালাবো, যাতে নাকি ভর্তুকি মূল্যে তারা চালটা এবং আটাটা পেতে পারে। এটি আমরা 230টি কেন্দ্র চিহ্নিত করেছি। প্রতিটি কেন্দ্রে 1 মেট্রিক টন চাল ও 1 মেট্রিক টন আটা দেওয়া হবে। এবং সেপ্টেম্বর
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস আমরা চালাবো, এরকম আমাদের পরিকল্পনা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। রাতের সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। লড়াই যেখানে জীবন বাঁচানোর, দুমুঠো ভাত সেখানে রীতিমতো বিলাসিতা। থাকার জায়গা নেই, ঘুমাবো যে সেই স্থানটুকু পানিতে পরিপূর্ণ। ঘর সেচছেন, সেখানে থাকার ব্যবস্থা করেছেন, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন। স্পিড লিমিট মেনে গাড়ি চালান। অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকুন। ঘন ঘন লেন পরিবর্তন করবেন না। অযথা ওভারটেকিং করা থেকে বিরত থাকুন। উল্টো পথে যে কোনো যানবাহন চলাচল থেকে বিরত থাকুন। মহাসড়কে ধীর গতির মোটরযান চালাবেন না। রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল পুনরুজ্জীবিত করার আবেদন আগামী 21 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন আদালত। তুলে ধরেছেন মাননীয় চেম্বার জজ বক্তব্য শোনার পর আগামী 21শে অক্টোবর রেস্টোরেশনের উপরে শুনানি করবেন। রেস্টোরেশন যদি এলাও হয়, এরপরে জামাত ইসলামীর নিবন্ধন মামলার পূর্ণাঙ্গ শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন। গত মঙ্গলবার আদালতে রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটটি খারিজের আদেশ চেয়েছিলেন। ডিজেলের মূল্য হ্রাসের কারণে ভাড়া কমানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল। রোববার দুপুরে বনানীতে বিআরটিএ ভবনে বাস ভাড়ার সাথে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, প্রতি কিলোমিটারের জন্য ডিজেল চালিত বাসে 1 পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ে পাঠানো হবে, তারা অনুমোদন দিলে গেজেট প্রকাশ হলে কার্যকর হবে, তখন তা বাস মালিক ও শ্রমিকদের কাছে পাঠানো হবে। জনসাধারণের কথা বিবেচনা করে দূরপাল্লার বাস ও ঢাকা সিটিতে চলাচলকারী বাসের এই ভাড়া কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই আমরা একমত পোষণ করি। 1 টাকা 25 পয়সা কমিয়ে সরকার 105 টাকা। বুঝতে পারেন না, বলেন, অসুবিধা নেই, দুজনেরই ধানের জমিতে অতিরিক্ত পানি ব্যবহারে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে, তেমনি শুষ্ক মৌসুমে পানি সংকটে বাড়ছে ফলন বিপর্যয়।
কৃষি বিভাগের পক্ষ থেকে পানি ব্যবহারের বৈজ্ঞানিক পরামর্শ দেয়া হয় না বলে অভিযোগ কৃষক ও নলকূপ অপারেটরদের। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি ব্যবহারে উৎপাদন না বেড়ে পরিবেশের বিপর্যয় ঘটে। তবে পানির অপচয় বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী কৃষক 1 কেজি ধান উৎপাদনে 1600 লিটার থেকে 2000 লিটার পানি ব্যবহার করে থাকেন। বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবহারের এই হার আরও বেশি, কিন্তু 1200 থেকে 1300 লিটার পানি 1 কেজি ধান উৎপাদনের জন্য যথেষ্ট। ফলে প্রতি কেজি ধান উৎপাদনে গড়ে 500 লিটার পানির অপচয় হচ্ছে। পর্যায়ক্রমিক ভেজা এবং শুকনা পদ্ধতি, যেটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় AWD পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু পানির ব্যবহার ধান উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক কমিয়ে নিয়ে আসতে পারি। কৃষক ও নলকূপ অপারেটরদের অভিযোগ, জমিতে পানি ব্যবহারের বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে কখনো জানায়নি কৃষি বিভাগ। তবে পরিমিত পানি দেওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। কৃষি অফিসাররা আসে না, আমরা নিজে মাপ করে দিই এতগুলো পানি লাগবে। খরা থাকলে প্রায় ধরেন আপনার 2-3 দিন পর পরে পানি দেওয়া লাগে। একটা প্রকল্প চলতেছে, পার্টনার প্রকল্প, এবং সেই প্রকল্পের আওতায় আমাদের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং এই কার্যক্রম আমাদের চলমান আছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি ব্যবহারে উৎপাদন বাড়ে না, বরং পরিবেশের বিপর্যয় ঘটছে। অতিরিক্ত পরিমাণ পানি ব্যবহার এবং কম পরিমাণ পানি ব্যবহার করে একই ফলন পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় ফার্মাররা এই বিষয়টা উপলব্ধি করতে পারবে। প্রাকৃতিক যে জলাধারগুলো এবং নদী ব্যবস্থাপনা, খাল খনন, এই সব কিছুই একটা হোলিস্টিক অ্যাপ্রোচে নিয়ে আসা প্রয়োজন। এদিকে দ্রুত পানির অপচয় বন্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার। আমরা সবার সাথে বসে কাজটা করে ফেলতে চাই, যাতে এই মৌসুমে যাতে আমি যতটুকু নষ্ট হয়েছে সেটা আর যাতে নষ্ট করতে না দিই। ধান উৎপাদনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পানির অপচয় বন্ধ করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে 1.5 দশক পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও। অথচ কিছুদিন আগেও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছিলেন তারা। বিএনপি নেতারা বলছেন, এখন দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সব ষড়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত। গত 15 বছর আওয়ামী সরকারের দমন পীড়নে অনেকটা পালিয়ে বেড়ানো বিএনপির নেতাকর্মীরা এখন প্রকাশ্যে। দীর্ঘদিন পর তারা বাসা বাড়িতে অবস্থান করছেন। রাজপথেও এখন তাদের সরব উপস্থিতি, সক্রিয় হচ্ছে দল গোছাতেও। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার সাথে রাজপথে নেমে আসেন বিএনপির নেতাকর্মীরাও। নেতাকর্মীরা মনে করেন, রাজনীতিতে বিএনপির সুদিন ফিরেছে। সবাই হিন্দু মুসলমান ভাই ভাই একে অপরের সাথে আলিঙ্গন করে চলাফেরা করব। কোনো থাকবে না সংঘাত, কোনো থাকবে না হানাহানি। আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে আমরা সুষ্ঠু পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আমরা ভোট দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো। একটি রক্তবিহীন পতাকা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে সুসংহত করা এই বাংলাদেশের মাটিতে। ত্যাগী নেতার কর্মীদের আমরা ইনশাআল্লাহ আগামী দিনে ওয়ার্ড কমিটি, ইউনিট কমিটি, থানা কমিটিতে এবং মহানগর কমিটিতে আমরা স্থান দিব, এটাই আমাদের হচ্ছে প্রত্যাশা। যে কোনো মুহূর্তে একটা ষড়যন্ত্র কাজ করছে, সেটা অ্যাক্টিভ হতে পারে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। সকল পর্যায় থেকে সম্মেলন করে করে আমরা জেলা বিএনপি সম্মেলন করেছি। এই দেশের বিএনপি শুধু নেতা কর্মীরা নাই, এই দেশের আপামর জনসাধারণ তাদের স্বাধীনতার জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। এখনো যদি 3 মাস পরে নির্বাচন দেয়, বিএনপি নির্বাচন করতে পারবে। এই বিজয়কে সংহত করে যাতে মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়, সেটাই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার যে নির্দেশ দিয়েছেন তা ধারণ করে দলকে এগিয়ে নিতে কাজ করছেন বলে জানান এই নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে শুধু রাজপথেই নামেননি, সহযোগিতার হাতও বাড়িয়ে দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রায় তাদের কেউ কেউ জীবন উৎসর্গ করেছেন, বরণ করেছেন পঙ্গুত্ব। আবার অনেকে হাসপাতালের বিছানায় দিন গুনছেন, কবে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন,
ফিরবেন স্বাভাবিক জীবনে। ফখরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। ইরফাত আলী জীবনবন্দি দিনাজপুর জেনারেল হাসপাতালের 4 দেয়ালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভয়াবহতা নিমেষেই বদলে দিয়েছে এই অ্যাম্বুলেন্স চালকের সবকিছু। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল দেশ। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালের সামনেই হাতে গুলি লাগে ইরফাতের। শরীরে অসহ্য যন্ত্রণা আছে, তবে সব উবে গেছে নতুন বাংলাদেশের গল্পে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই দ্রুত সুস্থ হয়ে ফিরতে চান কাজে। এক পুলিশ সিভিল সার্জনের গেট দিয়ে ঢুকে আমাদের ইমার্জেন্সির ভিতরে ঢুকে হঠাৎ করে গুলি করে, আর এই হঠাৎ গুলিটা আমাকেই লাগে। হাসপাতাল থেকে যাওয়ার পরে যে 5 থেকে 6 মাস আমাকে বসে থাকতে হবে, 5-6 মাস আমার উপার্জনের লগ্ন নেই। শুধু ইরফাত আলী নয়, একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মুসলিম উদ্দিন ও মেহেদি হাসান। তাদের গল্পটাও একই। দুঃসহ সেই দিনের কথা মনে হলে এখনো চোখে জল জমে, তবে এই অশ্রু আনন্দের। সবাইকে বলে বাইরে হয়েছিলাম যে আমি আন্দোলনে যাচ্ছি, এখন আমার জীবন মরে তাহলে শহীদ হবো আর বাঁচলে ইয়া হবো। এইভাবে আমি আন্দোলনটা মৃত্যুর ঝুঁকি নিয়ে বার হয়েছি। এইভাবে যদি ছাত্ররা আমাদের পাশে থাকে তাহলে তো আমরা সুস্থ হয়ে বাড়িতে যেতে পারবো। এখন আমার পিঠে অনেকগুলো গুলি আছে। এক লড়াইয়ে স্বৈরাচারের শাসন থেকে মুক্তি মিলেছে, এখন চিকিৎসার ব্যয় বহনের যুদ্ধ চলছে রীতিমতো। তাতে হিমশিম খাচ্ছেন স্বজনরা। আমরা ফ্যামিলিতে 5 জন, আর কেউ নাই উপার্জনকারী। আমি চাই সরকারের কাছে আমার ছেলে যেন সুস্থ হয়, যেন কোনো একটা আমার ছেলেকে করে দিই। জীবনের ঝুঁকি নিয়ে যারা ছাত্রছাত্রীদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন, নিয়মিতই তাদের খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানালেন এক সমন্বয়ক। যারা মেডিকেল এবং সদর হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই দায় এড়াতে পারে না। পরবর্তীতে যখন আমরা দেশ স্বাধীন হয়েছে, পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমরা খোঁজ খবর নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। সুবাতাস বইছে প্রবাসী আয়ে। 1 মাসের ব্যবধানে দেশের প্রবাসী আয় বেড়েছে 16%। গেল আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা $222 কোটি সমপরিমাণের রেমিটেন্স পাঠিয়েছেন দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 26,567 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এটি 39% বেশি। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। পোশাক কারখানাগুলোতে শ্রমিক নয়, বাইরের কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ এর নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কারখানা চালু রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ এর এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে বিজিএমইএ সভাপতি বলেন, সোমবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কারখানা খোলা রাখা হবে। শ্রমিকরা কাজে যাচ্ছে, কিন্তু বহিরাগতরা কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গেঞ্জি লুঙ্গি পরে বাহিরের লোকজন অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে বলেও জানান তিনি। বলেন, আশুলিয়া সহ সারা দেশের সব ফ্যাক্টরি খোলা থাকবে। কোথাও পুরো কিন্তু বেতন সংক্রান্ত যে বেতন দেয় নাই, কিন্তু বেতন বাকি আছে, অন্য এটা টোটালি নতুন নতুন ইস্যু, যেগুলি আমাদের কোনো রিলেটেড নিয়মিত অংশ না, আইনের মধ্যে পড়ে না। আইন বহির্ভূত ইস্যুগুলি তারা সামনে নিয়ে এসে তারা এই ফ্যাক্টরিগুলি আনরেস্ট করার চেষ্টা করছে। দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরিতে 1,621 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,26,321 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,26,321 টাকা।
এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,20,582 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,03,355 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 85,450 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আসামের মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষী বক্তব্যে তোলপাড় ভারতের রাজনৈতিক অঙ্গন। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা করেছে 18টি রাজনৈতিক দল। কয়েকদিন আগে আসামের নাগাঁওয়ে 14 বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়। সম্প্রতি আসামের বিধানসভার অধিবেশনে দেওয়া বক্তব্যে ধর্ষণের ওই ঘটনার জন্য রাজ্যের মুসলিম সম্প্রদায়কে দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত। এমনকি মিয়া মুসলমানরা রাজ্য দখল করে নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচনের সময় থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছেন। সম্প্রতি রাজ্যের মুসলিমদের নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা আপত্তিজনক। এমন মন্তব্যের জেরে তার বিরুদ্ধে রাজ্যের 18 বিধায়ক মামলা দায়ের করেছেন। 3 करोड़ 40 लाख लोगों की सेफ्टी सिक्योरिटी मुहैया करना ये चीफ मिनिस्टर की रेस्पॉन्सिबिलिटी है, जिम्मेदारी है। आपको इस जिम्मेदारी लेना पड़ेगा। ভারতের আসামের 40% মুসলিম, সেই সাথে রাজনীতিতে তার রয়েছে শক্ত অবস্থান। 1951 সালে এ হার ছিল মাত্র 12%। এমন অবস্থায় গেল নির্বাচনের আগ থেকে মুসলিম নিয়ে নানা মন্তব্য করে বিতর্কিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত। এমন অবস্থায় নতুন করে মন্তব্য করাই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সাথে ভাঙা সম্পর্ক মেরামতে উঠে পড়ে লেগেছে বেইজিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন নির্বাচন সামনে রেখে ট্রাম্প কমলার বেইজিং নীতিও কৌশলী হচ্ছে। হুমকি নয়, বরং বেইজিং এর সাথে সুসম্পর্ক রাখার ইঙ্গিত দিচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। 2016 সালের পর প্রথমবার চীন সফরে গেলেন মার্কিন কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে জ্যাক সুলভিন, প্রেসিডেন্ট শি জিনপিং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেন। এ সময় উভয় দেশের বৈরিতাকে পাশে রেখে সম্পর্ক মেরামতে জোর দেয় চীন। সুলভিন ঠিক এমন সময়ে এই সফর করছেন যখন জাপান এবং ফিলিপাইনের সাথে নিরাপত্তা ইস্যুতে জড়িয়ে পড়েছে বেইজিং। তবে সব বিভেদ রেখে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতি দেন শি জিনপিং। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিযোগিতায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। অভিবাসন, প্রজনন অধিকার, সামাজিক খাতের সরকারি ব্যয়, এমনকি কূটনৈতিক ইস্যুতে নিজ নিজ অবস্থান থেকে তারা একে অন্যকে আক্রমণ করে যাচ্ছেন। তবে সব ইস্যুকে ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে চীন ইস্যু। পরাশক্তি চীনের বিষয়ে ভিন্ন কৌশল এবং নীতি অনুসরণ করছেন কমলা এবং ট্রাম্প। And for this same reason, we will also allow new parents. তবে বিশ্লেষকদের মত, চীন যে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি সে বিষয়ে তারা নীতিগতভাবে একমত। তারা কিভাবে চীনকে মোকাবেলা করবে সেটি এখন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাসুদ রানা, নিউজ 24। রাতের সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, মানে থাকার কোনো ব্যবস্থা নাই।
রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। লিটন দাসের সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে রাওয়ালপিন্ডিতে টেস্টের তৃতীয় দিন পার করেছে বাংলাদেশ। দিন শেষে পাকিস্তানের লিড 21 রানে। এদিন 2 উইকেটে 9 রান তুলেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের সকালটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। 10 রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা স্কোরবোর্ডে এদিন 16 রান তুলতে হারিয়ে ফেলে 6 উইকেট। টপ আর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থতার উপাখ্যান লিখে মাঠ ছেড়েছে, যেখানে 2 অঙ্ক স্পর্শ করা একমাত্র ব্যাটার সাদমান। এরপর ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মেহেদী মিরাজ ও লিটন দাস জুটি। সপ্তম উইকেটে এই জুটিতে আসে 165 রান, যা টাইগারদের সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। ব্যক্তিগত 78 রানে মিরাজ বিদায় নেয়। তারপরও হাসানকে নিয়ে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন লিটন দাস। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন এলকেডি, যা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় শতক। সময়ের হিসাবে প্রায় 2.5 বছর পর পেলেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত লিটন 138 রানে বিদায় নিলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় 262 রানে। ক্যারিয়ার সেরা বোলিং করা খুররাম শেহজাদ একাই নেন 6 উইকেট। 12 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। দিন শেষে 9 রানে 2 উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দুটি তুলে নেন হাসান মাহমুদ। শুভদেবনাথ, নিউজ 24। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে সরাসরি দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সবশেষ টি-20 বিশ্বকাপে বল হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন রিশাদ হোসেন। 7.76 ইকোনমিতে 7 ম্যাচে তুলেছিলেন 14 উইকেট। আসর শেষ করেছিলেন উইকেট তোলার তালিকায় 6 নম্বর অবস্থানে থেকে। এমন অর্জনের পর এবার দারুণ উপহার পেলেন রিশাদ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ। নিলামে এবারই প্রথমবার নাম দেন রিশাদ, আর প্রথমবারই তাকে দলে টেনেছে হোবার্ট হ্যারিকেন্স। রোববার নিলামে 28 নম্বর ডাকে রিশাদকে দলে টানে হোবার্ট। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় খেলেছিলেন সাকিব আল হাসান, সেটিও বদলি ক্রিকেটার হিসেবে। ফুটবলের খবর। এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালের লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি সারছে বসুন্ধরা কিংস। দলের সাথে নতুন কোচ ভ্যালেরিও তিতা যোগ দেয়ায় তার থেকে নতুন নতুন কৌশল রপ্ত করছেন বাদশা জিকোরা। সহকারী কোচ মাহবুব হোসেন রক্সির মুখেও একই সুর। ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস। বিপিএল ফুটবলে টানা ট্রফি ছাড়াও অর্জনের খাতায় আছে স্বাধীনতা ও ফেডারেশন কাপের ট্রফিও। এখন লক্ষ্য এএফসি চ্যালেঞ্জ কাপে নিজেদের জাত চেনানোর। দলের সাথে যোগ দিয়েছেন রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। এএফসির মঞ্চে যার হাত ধরে বড় অর্জন পেয়েছে বেশ কয়েকটি ক্লাব, সেই পথে হাঁটতে চায় বসুন্ধরা কিংস। তিতের অনেক বেশি অভিজ্ঞ এবং সে মিডল ইস্টের ভালো ভালো বেস্ট কিছু ক্লাবে কাজ করেছে। তার সাকসেস আছে, ওখানে চ্যাম্পিয়ন হয়েছে এবং এফসি কাপে একবার চ্যাম্পিয়ন হয়েছে 2বার। সেই হিসাবে আমাদের এই সাবকন্টিনেন্টে ও প্রথম। এখন হলো মানিয়ে নেওয়া এবং আমাদের এই পরিকল্পনা মাফিক আমরা ওইটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। রক্সি বলছেন এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচ থেকেই লড়াকু ফুটবল উপহার দিতে চান তারা। ফুটবলও একটা দলগত খেলা, আমাদের কোচিং স্টাফ সবাই ভালো করলে আমাদের ভালো। ইনশাল্লাহ আমরা ভালো কোচ পেয়েছি এবং সাথে কাজ করে আমাদের টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। এবারের মৌসুমে ফাইনালে উঠে এফসি চ্যালেঞ্জ কাপের ট্রফি ছোঁয়ার লক্ষ্য বলে জানিয়েছেন ফুটবলাররা। আমাদের টার্গেট একটাই, যদি আমরা গোল কনসিড না করি যে কোনো মুহূর্তে আমরা গোল করতে পারবো, সেই সামর্থ্যটা আমাদের টিমের অ্যাটাকিং লাইনে আছে। আমার ব্যক্তিগত টার্গেট অবশ্যই থাকবে ফাইনাল খেলার, সো সেই লক্ষ্যেই আমরা আর কি এগিয়ে যাচ্ছি। আগামী 26 অক্টোবর লেবাননের ক্লাব মাজমে এফসির সাথে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশের জায়ান্টরা। দ্বিতীয় ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গল আর তৃতীয় ম্যাচে কিংস মুখোমুখি হবে ভুটানের ক্লাব পারো এফসি। সুকন সরকার, নিউজ 24, ঢাকা। মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে সকালে জিম সেশনে সময় কাটিয়েছেন জামাল তোপুরা। দলের সহকারী কোচ হাসান আল মামুন জানান,
ভুটানের সাথে লড়াই করাই লক্ষ্য তাদের। ডিফেন্ডার তপু বর্মন বলছেন, ভুটানের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের জন্য। ভুটানের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াই যেন একমাত্র লক্ষ্য বাংলাদেশের। সে কারণেই সেখানে পৌঁছে হাইকিং করেছে লাল সবুজের দল। দ্বিতীয় দিনে মাঠের অনুশীলনে ফেরার আগে ফিটনেস টেস্টে মনোযোগী ছিলেন তপু সাদরা। জিমে সময় কাটানোর পাশাপাশি মাঠের অনুশীলনেও কোনো ঘাটতি রাখেনি ক্যাবরেরার দল। অ্যাস্ট্রোটার্ফের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জটা সেটাতে যাবে, এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো মতো আগাচ্ছি। দলের ডিফেন্সের ভরসা তপু বর্মন বলছেন, ভুটানের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া খুব সহজ কাজ নয়। ভুটান নর্মালি আপনার অনেক উঁচু একটা দেশ, তো এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হলো আপনার অ্যাডজাস্টমেন্ট ওয়েদারের সাথে। তো আমরা কালকে হাইকিং করেছি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, এবং এটা আমার কাছে মনে হয় অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেক ফুটবলার সাদউদ্দিনও নিজেকে প্রস্তুত করছেন মাঠের লড়াইয়ের জন্য। তিনি বলছেন, জয়ই একমাত্র লক্ষ্য তাদের। ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম, আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। আমাদের টিমের স্ট্রেংথ অনেক ভালো, লক্ষ্য একটাই, আমরা জিততে হবে। ভুটানের বিপক্ষে 2 ম্যাচে জিততে পারলে ফিফা র্যাঙ্কিং এ উন্নতি হবে বাংলাদেশ দলের। সুখন সরকার, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 রাত 12টার সংবাদে। সবাইকে ধন্যবাদ।